ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি থেকে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ, জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, আমি তোমাদের এগুলো থেকে চ্যাপ্টার 1, 2, 3 সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 4 স্বাধীনতার পূর্ব লক্ষণ, এখান থেকে আমি তোমাদের 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি। নেক্সট এরপর তোমাদের বড় কোশ্চেন এখান থেকে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। ভারতে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রভাবগুলির গুরুত্ব কী ছিল? মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতকে স্বাধীনতা দান এবং ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য যে পরিকল্পনাগুলি পেশ করে সেগুলি ভারতীয় জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলির গুরুত্ব। ভারতকে অবিভক্ত রাখার শেষ প্রচেষ্টা। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সদস্যদের প্রাথমিক ধারণা ছিল যে ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি করা এই উপমহাদেশের সাম্প্রদায়িক সমস্যা সমাধানের কোনো সঠিক পথ নয়। তাছাড়া অনেকের ধারণা ক্যাবিনেট মিশন ভারত বিভাগ বা পাকিস্তান গঠনের বিষয়টিকে এড়িয়ে গিয়ে কেন্দ্রে একটি দুর্বল সরকার স্থাপনের পরিকল্পনা নেয়। তাই অনেকেই ক্যাবিনেট মিশনের পরিকল্পনাকে অখণ্ড ভারতীয় ইউনিয়ন সংরক্ষণের শেষ চেষ্টা হিসাবে দেখে থাকেন। প্রতিনিধি নির্বাচনের অধিকার দান। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাবে এই প্রথম দেশীয় রাজ্যগুলির জনগণকে প্রতিনিধি নির্বাচনের অধিকার দেয়া হয়। বলা হয় হিন্দু প্রধান, মুসলিম প্রধান প্রদেশগুলি এবং বাংলা ও আসামের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হবে। সামঞ্জস্য বিধানের চেষ্টা। মন্ত্রী মিশন ভারতের জাতীয় ঐক্য ও অখণ্ডতার মধ্যে এক সামঞ্জস্য বিধানের চেষ্টা চালায়। এতদিন পর্যন্ত ইউরোপীয়, ইঙ্গ ভারতীয়, খ্রিস্টান, তপশিলি জাতি প্রভৃতি বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকে কেন্দ্র করে নানা জটিলতার সৃষ্টি হতো। মন্ত্রী মিশন তা থেকে মুক্তি পেতে হিন্দু, মুসলিম ও পাঞ্জাবের ক্ষেত্রে শিখ ছাড়া অন্য কোনো সম্প্রদায়কে সেক্ষেত্রে স্বীকৃতি দেয়নি। মন্তব্যটা কি? মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি সরাসরি স্বীকার না করলেও সম্প্রদায়ের ভিত্তিতে প্রদেশগুলি ভাগ করার সিদ্ধান্ত নেয়। তাই বলা যায় মন্ত্রী মিশন মুসলিম লীগের দ্বিজাতি মতবাদ স্বীকার করে নেয়। সুভাষচন্দ্র বসু ও ছাত্র যুব আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। সুভাষচন্দ্র জাতীয় নেতা হিসাবে একটি বিষয় উপলব্ধি করেছিলেন, তা হলো ভারতীয় জাতীয় স্বাধীনতা আন্দোলনের বৃহত্তর পরিসরে ছাত্র ও যুব সম্প্রদায়কে সংগঠিত করা দরকার। সুভাষচন্দ্র ও ছাত্র যুব আন্দোলন ভারতব্যাপী প্রচার। সুভাষচন্দ্র স্পষ্টরূপে বুঝেছিলেন যে ছাত্র যুবকরাই হলো যে কোনো আন্দোলনের চালিকা শক্তি। তাই তিনি ভারতের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছাত্র ও যুব সমাজকে জাতীয় আন্দোলনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। সুভাষচন্দ্রের এই উদ্যোগের ফলাফল হিসাবে মূলত সারা বাংলা ও সারা ভারত জুড়ে ছাত্র যুব সমাজের একটা বড় অংশ জাতীয় আন্দোলনে অংশ নেয় এবং জাতীয়তাবাদী কার্যকলাপে লিপ্ত হয়। সুভাষচন্দ্র ব্যক্তি ও জাতির পূর্ণ স্বাধীনতা আদর্শ ছাত্র যুবকদের কাছে প্রচার করেন। বাংলা কলকাতা যুব সম্মেলন। বিজ্ঞানী মেঘনাদ সাহার সভাপতিত্বে কলকাতায় একটি যুব সম্মেলন আয়োজিত হয়। এই সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতি হন সুভাষচন্দ্র। এই যুব সম্মেলনে ঘোষণা করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে সম্পূর্ণ আলাদা একটি সংগঠন গড়ে তোলা এবং আন্দোলন শুরু করা যুব সমাজের একান্ত প্রয়োজন। এই সম্মেলনে সুভাষচন্দ্র তার বলিষ্ঠ ভাষণে বাংলার তরুণদের উদ্দীপ্ত করেন। সুভাষচন্দ্র কলকাতার শহুরে মধ্যবিত্ত যুব সমাজকে জাতীয় আন্দোলনের লড়াইয়ের পাশে পান।
এই সম্মেলনে উপস্থিত যুবকরা সুভাষচন্দ্রের কাছে স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে দীক্ষিত হন। কলকাতার পার্ক সার্কাস ময়দানে জাতীয় কংগ্রেসের ৪৩তম অধিবেশনে সুভাষচন্দ্র গান্ধীজির ঔপনিবেশিক স্বায়ত্তশাসন বিরোধিতা করেন, পূর্ণ স্বরাজের দাবি তোলেন ও সংশোধনী প্রস্তাব আনেন। সুভাষের এই প্রস্তাবকে যুব প্রতিনিধিরা বিপুল করতালি দিয়ে সমর্থন জানান। কলকাতায় ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলেসলির আগমন উপলক্ষে সুভাষচন্দ্র জাতীয় বিদ্যাপীঠের স্বেচ্ছাসেবক বাহিনীকে নিয়ে হরতাল কর্মসূচি পালন করেন। ছাত্র যুবকদের নিয়ে সুভাষচন্দ্র কলকাতায় হরওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলন করেন ও গ্রেপ্তার হন। ভারতের বাইরে, বাংলার বাইরে ও সুভাষচন্দ্র ছাত্র যুবকদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে তোলেন। লাহোরের এক ছাত্র সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক বন্ধন থেকে মুক্তি নয়, এটি হলো সম্পদের সমান বন্টন, জাতপাতের ভেদাভেদের অবসান, সামাজিক বৈষম্য, সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় অসহিষ্ণুতার অবসান। গুজরাটের হরিপুরায় কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হলে যুব সম্প্রদায় এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। করাচিতে বৈঠক চলাকালে সুভাষচন্দ্রকে সর্বভারতীয় নওজওয়ান ভারত সভার দ্বিতীয় বার্ষিকী সভাতে আমন্ত্রণ জানানো হয়। ভগৎ সিংয়ের আদর্শে উদ্ভূত এই সভায় সুভাষচন্দ্র সভাপতির ভাষণে সুবিচার, সাম্য, স্বাধীনতা, শৃঙ্খলা এবং ভালোবাসার উল্লেখ করেন। নেক্সট ৩ নম্বর কোশ্চেন, ভারতের ক্রিপস মিশন আসার কারণ কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সরকার ভারতবাসীর কাছ থেকে আর্থিক ও সামরিক সাহায্য প্রার্থনা করে। কংগ্রেস দল এর বিরোধিতা করলে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় তার অবসানে ঘটানোর জন্য স্ট্রাফোর্ড ক্রিপস এর নেতৃত্বে ক্রিপস মিশনকে ভারতে পাঠানো হয়। ভারতে ক্রিপস মিশন আসার কারণ জাপানি আক্রমণ প্রতিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান পার্ল হারবার বন্দর ধ্বংস করে অক্ষশক্তি জোটে যোগ দেয়। একে বলে ফিলিপাইন, ইন্দোচীন, ইন্দোনেশিয়া, মালয় ও ব্রহ্মদেশ বিধ্বস্ত করে। জাপান ভারতের কাছে এসে হাজির হয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার উপলব্ধি করে জাপানি আক্রমণের মোকাবেলায় ভারতীয়দের আন্তরিক সহযোগিতা দরকার, তাই ভারতবাসীর সন্তুষ্টির জন্য ক্রিপস মিশন ভারতে আসে। প্রভাবশালী বিশ্ব নেতাদের চাপ। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটেনের লেবার পার্টির নেতা ক্লিমেন্ট এটলি সহ ব্রিটিশ রাজনীতিবিদদের অনেকেই ভারতীয়দের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা প্রদানের ব্যাপারে প্রতিশ্রুতি ঘোষণার জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের ওপর চাপ দেন। চীনের রাষ্ট্রপতি চিয়াং কাইশেক ও ভারতীয়দের স্বাধীনতার দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে আবেদন রাখেন এবং বলেন যে ভারত সম্পর্কে ব্রিটেনের মনোভাব না বদলালেও তাদের কাছ থেকে সাহায্য লাভের কোনো আশা নেই। ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে গণবিদ্রোহ শুরু হয় তাতে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে মিত্রপক্ষ তথা ব্রিটিশ সরকার ভারতীয়দের সহযোগিতা লাভের প্রয়োজনীয়তা উপলব্ধি করে, তাই ভারতীয়দের সঙ্গে মত বিনিময়ের জন্য যুদ্ধকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ক্রিপস ভারতে আসেন। মন্তব্য কি? ভারতের অর্থ ও মানব সম্প্রদায়কে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেকে বিজয়ীর আসনে বসাতে চেয়েছিল। তা দেখা যায় যুদ্ধে মিত্রপক্ষ বিজয়ী হতে না হতেই ব্রিটিশ সরকার তার পূর্ব প্রতিশ্রুতি ভুলে যায় এবং ভারত ছাড়ো আন্দোলনের দমনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার প্রকৃত রূপ প্রকাশ করে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, টিকা লেখো। সিমলা বৈঠক বা সিমলা সম্মেলন। বড়লাট ওয়াভেল তার প্রস্তাব ও পরিকল্পনাগুলি আলোচনার জন্য হিমাচল প্রদেশ সিমলাতে কংগ্রেস দল, মুসলিম লীগ ও শিখ নেতাদের নিয়ে এক সম্মেলন আয়োজন করেন, যা সিমলা সম্মেলন নামে পরিচিত। সিমলা সম্মেলন উদ্দেশ্য। সিমলা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ভারতকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার আগে কংগ্রেস দল, মুসলিম লীগ ও শিখ নেতারা ভারত থেকে পরিচালনায় কে কেমন ভূমিকা নেবে তারা সূত্র বের করা।
আলোচ্য বিষয়। সিমলা সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল দুটি: যে সকল সাধারণ নীতির ওপর ভিত্তি করে কাউন্সিল কাজ করবে সেই নীতিগুলি সকলের কাছে গ্রহণযোগ্য কিনা, এবং নীতিগুলি গ্রহণযোগ্য হলো কাউন্সিল কিভাবে গঠন করা ও কারা কারা এই কাউন্সিলের সদস্য হবেন। রাজনৈতিক প্রতিক্রিয়া। জিন্নাহ ও লীগের সিমলা প্রস্তাব সম্মতনের জন্য জিন্নাহ কয়েকটি শর্ত রাখেন। প্রথমত, বড়লাটের শাসন পরিষদে 5 জন মুসলমান সদস্য সকলকেই মুসলিম লীগের হবে। দ্বিতীয়ত, বড়লাটের ভোটদানের অধিকারের মধ্যে মুসলমানদের স্বার্থ রক্ষার বিষয়টিকে রাখতে হবে। তৃতীয়ত, বড়লাটের শাসন পরিষদের কোনো প্রস্তাব মুসলমান সদস্যদের মনোমত না হলে তা 2/3 সদস্য দ্বারা অনুমোদিত হতে হবে। তারপরেরটা শিখ ও তপশিলি হিন্দু সম্প্রদায়। শিখ সম্প্রদায়ের নেতা তারা সিং এবং সংখ্যালঘুদের নেতা শিব রায় দুজনেই সিমলা প্রস্তাবে বিরোধিতা করেন। তাদের বিরোধিতার কারণ ছিল প্রস্তাবগুলিতে কংগ্রেস দল ও মুসলিম লীগকে অধিক গুরুত্ব ও সুযোগ দান। কংগ্রেস দল দাবি জানিয়ে বলে, বড়লাটের শাসন পরিষদে সকল সম্প্রদায়ের প্রতিনিধিকে মনোনীত করার অধিকার তাদের কাছে। নেক্সট মন্তব্য। বড়লাটের শাসন পরিষদে জিন্নাহ কংগ্রেসের সঙ্গে লীগের সমান সংখ্যক আসনের দাবি জানালে এবং কাউন্সিলে কংগ্রেস কর্তৃক মুসলমান সদস্য মনোনয়নে দাবিকে অগ্রাহ্য করলে সিমলা সম্মেলন ভেঙে যায়। জিন্নাহর অনমনীয় মনোভাব ছাড়াও ওয়াইবেল সহ ব্রিটিশ কর্তৃপক্ষ ও সিমলা সম্মেলনের ব্যর্থতার জন্য দায়ী ছিল। নেক্সট, আজাদ হিন্দ সরকার। সিঙ্গাপুরে আয়োজিত এক বিশাল সভায় রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর সকল দায়িত্বভার সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। পরে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে গ্রহণ করে সুভাষচন্দ্র প্রথম আজাদ হিন্দ সেনাদলকে পুনর্গঠন করেন এবং পরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার ঘোষণা। নেতাজি সুভাষচন্দ্র সিঙ্গাপুরে আয়োজিত ভারতীয় স্বাধীনতা সংঘের অধিবেশনে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যেমন আইরিশ অস্থায়ী আজাদ সরকার গড়ে উঠেছিল, তার অনুসরণে নেতাজি অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন। নেতাজি বলেন, অস্থায়ী আজাদ হিন্দ সরকারের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বশেষ লড়াই করা এবং ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। নেতাজি বলেন, আজাদ হিন্দ সরকার ভারতের প্রবেশ করে জাতীয় সরকারের দায়িত্বভার গ্রহণ করবেন। সরকারের মন্ত্রিসভা সদস্যগণ। আজাদ হিন্দ সরকার মন্ত্রিসভা সদস্যগণ হলেন সুভাষচন্দ্র বসু রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, যুদ্ধ ও পররাষ্ট্রমন্ত্রী, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক, এসি চট্টোপাধ্যায় আর্থ, এসি আয়ার প্রচার বিভাগ, লক্ষ্মী স্বামীতানান মহিলা বিভাগ, এম সহায় সচিব, রাসবিহারী বসু উপদেষ্টা। সমর বাহিনীর সদস্য। আজাদ হিন্দ সরকারের সামরিক বাহিনী 8 জন সদস্য হলেন আজিজ আহমদ, এন.এস. ভগবত, জে.কে. ভোসলে, গুলজারা সিং, মোহাম্মদ জামান কায়ানি, এ.ডি. লোগানাথন, এ.এস. কাদির এবং শাহনাজ খান। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন বর্মা, থাইল্যান্ড ও মালয় থেকে আসা করিমগনি, দেবনাথ দাস, ডি.এম. খান, আট্টাবর ইয়েলাপ্পা, জন থিবি, সর্দার ইসার সিং, এ.এন. সরকার প্রমুখ। আজাদ হিন্দ সরকারের বিভিন্ন দিক। আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রভাষা হলো হিন্দুস্তানি। জাতীয় পতাকা হয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা। জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন গানটিকে। এর পাশাপাশি পরস্পরের প্রতি সম্ভাষণ শব্দ হিসাবে গ্রহণ করা হয় জয় হিন্দকে। আজাদ হিন্দ সেনাগণের ইউনিফর্মের কাঁধে তেরঙ্গা অংশের ওপর লম্ফরত বাঘের প্রতীক ব্যবহৃত হয়। আজাদ হিন্দ আন্দোলনের আদর্শ মন্ত্র 3টি উর্দু শব্দ: ইট মর মানে বিশ্বাস, ইত্তেফাক ঐক্য, কুরবানি মানে ত্যাগ। নবগঠিত আজাদ হিন্দ সরকারকে জাপান সহ বিশ্বের 9টি দেশ স্বীকৃতি জানায়।
আজাদ হিন্দ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দলে দলে ভারতীয়রা আজাদ হিন্দ ফৌজে যোগদান এবং দিল্লি চলো স্লোগান দিয়ে দিল্লির পথে পা বাড়ায়। আশা করি বন্ধুরা আজকে তোমরা স্বাধীনতার পূর্ব লক্ষণ কোশ্চেন অ্যান্সার দিলাম, বুঝতে পেরেছ। নেক্সট এখান থেকে আমি তোমাদের 4 নম্বরের কোশ্চেন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।